আমি সবসময় বলি একটু স্বার্থপর হওয়া দোষের না, একটু হতে হবে, তা না হলে চলা যাবে না। সবাই আপনাকে ইউজ করবে, আপনি কিছু করতে পারবেন না, কিছু পাবেন না। এই জন্য সামান্য সেলফিশ হতে হয়। কিন্তু যখন স্বার্থপরতার সীমা ছাড়িয়ে যায় সেটার একটা পরিণাম পেতেই হবে। যদি স্বার্থের জন্য আপনি অপরাধ করে বসেন তাহলে শাস্তি অনিবার্য। তেমন একটা সাবজেক্ট নিয়ে আজকের মুভি। খুব পপুলার কোনো মুখ হয়তো দেখতে পাবেন না লিড অ্যাক্টর ছাড়া। লাস্টের টুইস্টরা মজা লেগেছে। ক্রাইম কমেডি ড্রামা মুভি, তাই কমেডি ফুটে তুলতে হালকা পাতলা আমার শব্দের ভান্ডার ইউজ হবে। এছাড়া খোলামেলা তেমন কিছু থাকবে না, সো সবাই মিলেই এনজয় করতে পারবেন। মুভি আপলোড দেওয়ার কিছুক্ষণ পর আবার সেম মুভিটাই পাবলিক হচ্ছে। এটা ইউটিউবের সঙ্গে আমার একটা প্রবলেম চলতেছে, সেই কারণে ভিডিও 18+ করে দিচ্ছে যাতে ভিউজ থেমে যায়। এই জন্য এডিট মেডিট করে আবার আপলোড দিতে হচ্ছে। ঠিক আছে, উল্টোপাল্টা ভাবার কিছু নেই। কথা বলছিলাম 2024-এ মুক্তি পাওয়া ক্রাইম কমেডি ড্রামা তেলেগু মুভি নাম বালু গানি টকিস এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় রাতের অন্ধকারে চিন্তাপাল্লি নামে একটা গ্রামে। গ্রাম থেকে একটু বাইরে পাহাড়ের নিচে গুহার মতো জায়গাতে সুরি রেড্ডি নামে একটা লোক মশাল হাতে পণ্ডিত মশাইকে সঙ্গে করে নিয়ে ভিতরের দিকে যাচ্ছে আর বলছে, পণ্ডিতজি আপনি ছাড়া তো এটা পাওয়া সম্ভব না। যদি পাওয়া যায় আপনার অর্ধেক আমার অর্ধেক, চলুন, ভয়ের কিছু নেই। ভিতরে এসে পণ্ডিত দেখিয়ে দেয় ওই জায়গা খুঁড়তে। রেড্ডি খুঁড়তে লাগে, পণ্ডিত তার কাজ করতে শুরু করে। একটু পর রেড্ডি একটা পাতিল পেয়ে যায়। উপরের কাপড় খুলে হাত দিতে যাবে, পণ্ডিত বলে শুদ্ধিকরণ না করে দেখা যাবে না, তা না হলে তোর বংশের কেউ বাঁচবে না। রেড্ডি পাতিলটা পণ্ডিতের সামনে রেখে দেয়। পণ্ডিত কালো চাল আর কি যেন সব আনতে বলে। রেড্ডি নিতে যায়, কিন্তু একটু পর ফিরে এসে পণ্ডিতের গলার সামনে চাকু ধরে। আর পাথরে রক্তে চটকে যাওয়াতে আমরা ক্লিয়ার হই সে কি করলো। পণ্ডিতকে যেন ভাগ না দিতে হয় তাই তাকে শেষ করে দিল, যাতে সব সম্পদ সেই নিতে পারে। ক্যামেরা শয়নের বিস্কিটকে ফলো করে স্ক্রিনের আলো নিভিয়ে দিয়ে সিন শুরু করে কয়েক বছর পর গ্রামের একটা টি স্টলে। পাশের গ্রামের একটা লোক এই গ্রামে এসেছে, চা দিতে বলে। পাশে বসা লোকদের বলছে, আচ্ছা ভাই এখানে বালরাজুর বাড়িটা কোন দিকে? বালরাজু? কোন বালরাজু? লোকটা বলে, আরে যার সিনেমা হল আছে না সে। চায়ের দোকানদার 4 কাপ দিতে গিয়ে আর দেয় না। বালুর কাছে এসেছেন কেন? লোকটা বলে, তাকে দিয়ে আমার মেয়ের বিয়ের কথা হচ্ছে তো তাই। চা তাকে না দিয়ে দোকানদার বলে, ধুর মিয়া, আপনি আর ছেলে পেলেন না দুনিয়াতে? ওর থেকে তো হিরো আলম 1000 গুণে ভালো। মেয়ে যান, আপনি চা খাইতে হবে না। পাশের লোক বলে, বালু গ্রামের 1 নম্বরের শেষরা, সবার থেকে টাকা ধার নিয়ে খাওয়া শেষ, হলের পেছনে পড়ে সব চলে গেছে। আপনি এসেছেন তার খোঁজ নিতে? মেয়ের বাপ ভাবছে, বাপু রে, চা অব্দি দিল না তার নাম শুনে, ইয়ে আবার কেমন মানুষ। তার ব্যাপারে আরো খোঁজ নিতে গ্রামের একে ওকে জিজ্ঞেস করে। সবাই একই কথা বলে, সে ভালো না, তার বাপ সিনেমা হল বানিয়েছিল, সে সময় ভালো ছবি লাগতো। বালু এখন বি গ্রেড ছবি চালায়, এজন্য তাকে সবাই বি গ্রেড বালু বলেও ডাকে। গ্রামের এমন মানুষ নাই যার থেকে সে টাকা নেয়নি। সব শুনে সে কি আর মেয়ের বিয়ে দিবে? চলে যায়। তো এতক্ষণ যার এত তারিফ হলো তাকে দেখতে হবে না? ক্যামেরার সামনে নিয়ে আসে মুভি লিড ক্যারেক্টার শিবকুমার অর্থাৎ বালু। এটা তার ফ্রেন্ড সিনু। সিনু বলে, আবে তুই কি শোধরাবি না? এখন এসব লাইভ বের হওয়া নদী নালা খালবিল দেখানো ঘষ্টা গোষ্ঠীর মুভি কে দেখাবে? ক্যামেরার সামনে নিয়ে আসে মোজে তা দিয়ে হিরোর মতো গ্রামের খুব প্রসিদ্ধ মানিক চাচা, যাকে সবাই ঠারকি চাচাও বলে। সে এই হলের রেগুলার কাস্টমার। আগের বাংলা মুভিগুলো দেখেছেন না, ভিসিপিতে, তারপর 10 টাকায় টিকিট দিয়ে বাজারে চলতো। মুভি চলে একটা, যখন গান আসে ভিতরে নার্গিজের গান লাগিয়ে সাপের বিষ নামানো দেখে। তেমন বি গ্রেড মুভির একটা নায়িকা আছে শাকিরা, চাচা তার খুব ভক্ত। তার সঙ্গে গ্রামের আরো কিছু লোকজন থাকে না, বালুর দর্শক এরাই, এই কয়জনই। তো চাচা সেই মুডে আছে, ফিলিংস বুঝছে, গা মোচড়াচ্ছে। হুট করে পর্দা অফ হয়ে যায়। সবাই চিল্লে ওঠে, আবে কি করলি এটা বে? শালা সবে অন্দরমহলের দিকে যাচ্ছিল। এমন পরিবেশে কেমন হয় আর কি। চিল্লাপালা শুনে বালু আর সিনু এগিয়ে আসে, দেখে বিদ্যুতের লোক ফিউজ খুলে নিয়ে যাচ্ছে। বালু ধরে, কি সমস্যা ভাই তোর? সমস্যা আবার কি? বিল দিতে হবে না? আরে ভাই বিল দিব, তাই বলে তুই মুভির মাঝখানে এমন ফিউজ খুলে নিয়ে যাবি? দর্শক রেগে গেলে তোকে ছাড়বে? ভাই সাহেব বলে, দর্শক না, 2-4টা ঠারকি বুড়া আর কিছু আজাইরা লোক থাকলে কি দর্শক হয়? এর মাঝে সবাই ভিতর থেকে বের হয়ে আসে, কি হলো, লাইট কেন চলে গেল? বালু বলে, এই মুরব্বী তো রেগে যায়, শালা তুই কি টাইম বুঝিস না? এভাবে মাঝখানে তুই ফিউজ খুলে নিবি? বিদ্যুতের লোক বলে, বুড়ো মরতে চলেছিস, ভালো হয়ে যা। মুরব্বী বলে, আবে এখনো হিসু করে দিলে তোর মতো 8-10টা পোলাপান ভেসে যাবে, আর আমাকে বলছিস বুড়ো? চল ভাগ এখান থেকে। যেহেতু বিদ্যুৎ নাই আর কি করার, বাকি সবাইও চলে যায়। এরপর ক্যামেরার সামনে আসে চেন্না কেসাবু রেড্ডি, গ্রামের সব থেকে বড় লোক মোরল। বালুর চাচা হয়। সামনে বসা লোকটা সুদের উপর টাকা খাটায়। বালু তাকে ফোন দিয়েছিল টাকার জন্য, তাই এসেছে। এখন বালুকে টাকা দেওয়ার আগে চাচার কাছ থেকে শুনতে চাই সে কেমন, এই জন্য চাচার কাছে বসেছে। চাচা বলে, সব তো বুঝলাম, কিন্তু তুমি কি জানো ওর থেকে গ্রামের সবাই টাকা পায়? আমিও পাই। উপরের সবার টাকাই ও ফেরত দিতে পারছে না, তোমার টাকা কি করে দিবে? ওর বাপ কিন্তু একটু বেশি বেড়ে গেছিল, পরে ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়। এর যে অবস্থা দেখছি, এ তো নিজেই যেতে পারে, তখন তোমার টাকার কি হবে? দেখো তুমি কি করবা, আমার যা বলার বললাম। তো চাচার কথায় এটা তো ক্লিয়ার হয় যে সে মূলত চালবাজ, সবার জমি নিজের করতে চাই, সুবিধাবাদীর লোক। চাচা হলে কি হবে, বালুর সঙ্গে তার সম্পর্ক ভালো না, তার ধান্দা ওই হল হাতিয়ে নেওয়ার। মানে থাকে না কিছু গ্রামের চালাক মরল, এসব শুনে কি আর কেউ টাকা দিবে? লোকটা বালুর সঙ্গে দেখা না করেই চলে যায়। বালু আর সিনু গল্প করছে এমনি কিভাবে চলবে। ভালো মুভি না লাগাতে পারলে হল তো বন্ধ করে দিতে হবে। সিনু যেই বলে, টানতে পারছিস না তাহলে হলটা বেঁচে দিস না কেন? বালু ইমোশনাল হয়ে যায়।
এটা তার বাবার একমাত্র স্মৃতি। সে সময় লোকের ভিড় দেখে তার বাবা যে খুশি হতো, সেই খুশি সে নিজের চোখে দেখেছে। ওটার মাঝে আলাদা একটা মজা আছে। তাই যাই হোক না কেন, সেই এই হল বিক্রি করবে না। রাতে বাসায় গেলে তার মা বলে তার চাচার লোকরা বাড়িতে এসেছিল কিস্তির টাকা নিতে, অনেক কথা শুনিয়ে গেছে। বালু রাগ করে খাবার মাঝখানে রেখে বের হয়ে যায় চাচার গুডাউনে, গিয়ে চাচাকে ধমকাতে থাকে টাকা সে নিয়েছে, কিছু বলার থাকলে তাকে বলবে, সেখানে লোক বাড়িতে পাঠায়। বালুর ধারণা তার চাচা বুদ্ধি করে তার বাবার জমি হাতিয়ে নিয়েছে, তাই সে তাকে পছন্দ করে না। তার চাচাও তেমনই, রাগ টাক করে সে চলে যায়। চাচার চামচারা বলে, ভাই কেউ আপনার সঙ্গে তো এমনি কথা বলার সাহস পায় না, আপনি কিছু বলেন না কেন? চাচা বলে, পাগল হাতির পিছে লাগতে নেই রে, শান্ত হওয়ার অপেক্ষা করতে হয়, তারপর সুযোগ বুঝে ধরতে হয়। মাঝে কয়েকদিন পার হয়, চার দোকানে বসে সবাই আড্ডা দিচ্ছিল। এক দিদি নাম গীতা এসে বালুকে সাইডে আসতে বলে, কথা আছে। বালুর দিকে তার লুক দেখে তো মনে হচ্ছিল তো এক সময় দুজন দুজনকে পছন্দ করতো, ওই ছোটবেলায় যেমনটা হয় না। গীতা বিয়ের কার্ড দিয়ে বলে 2 দিন পর তার বিয়ে, সে যেন আসে। বালু বলে ঠিক আছে আসবে। পরের দিন রাতে এরা বাইরে বসে ডাবের পানি রেডি করছিল। একটু পর শো শেষ হয়, চাচা বের হয়ে তাদের সঙ্গে যোগ দেয়। সিনু বলে, চাচা এই শাকিরার মাঝে তুমি কি পাও যে রোজ তাকে দেখো তারপরও তোমার মন ভরে না? চাচা বলে, পাগলা, শাকিরাকে দেখেছিস ভালো করে কখনো? ওকে দেখা মাত্র শরীরে এনার্জি আসে, তোরা এসব বুঝবি না, চল শুরু করি। গীতা ফোন করছে বালুকে, কি ব্যাপার এত রাতে ও ফোন দিচ্ছে কেন? বালু রিসিভ করে না। চাচা বলে, পাগল, যে মেয়ের আজ বাদে কালে বিয়ে হতে চলেছে সে আগের রাতে তোকে ফোন দিচ্ছে মানে বুঝতেছিস না? না, তোদের দিয়ে কিচ্ছু হবে না, আমি না তোদের কিছু শিখাইতে পারলাম না। ও আবার ফোন দিবে দেখ। তাই হয়। গীতার আবার কল আসে। বালু কথা শেষ করে বলে, বাড়িতে নাকি কেউ নেই, তাকে ডাকছে। চাচা বলে, কি বললাম, মোচ কি এমনি এমনি সাদা হয়েছে বে? চল যা, তোর বিমান আজ ক্রাশ করতে চলেছে। বালু চলে যায়, গিয়ে দেখে সত্যিই তো দিদি রেডি হয়ে আছে তার জন্য। বলে, সবাই মন্দিরে গেছে, ফিরতে লেট হবে, তোকে একটু দেখতে মন চাইলে তো তাই আসতে বললাম। বালু বলে, আচ্ছা তাই না? তোর মনে আছে ছোটবেলায় আমরা জামাই বউ খেলতাম তোকে? গীতা বলে, তুই চাইলে আজও। বলে দুজন লেগে পড়ে লুডো খেলতাম। এডিটর, এসব কি হচ্ছে? আমার নাজা করে। যাক, খেলতে শুরু হয়, কিন্তু উঠে যায় পুট, মানে বাইরের লোকজন চলে আসে। আরে তুই না বললি লেট হবে? গীতা বলে, কে জানে তো তাড়াতাড়ি আসবে, তুই পিছন দরজা দিয়ে চলে যা। বালু বের হয়ে যেতে লেগে আবার ডাকে, গীতা সামনে শিবরাত্রি আসছে, একটা ভালো মুভি লাগাবো, 10,000 টাকা ধার দিবি একটু। গীতা বলে, আবার জায়েদ খান, এটা কি সময় হলো টাকা চাওয়ার? বালুর কাছে তো এটাই পারফেক্ট সময়। গীতা বলে, ঠিক আছে দিব, তুই যা এখন। কপাল, আদরের সঙ্গে টাকাও পাই, আর যত সব কপাল আমাদের। যাক, আফসোস করে লাভ নাই, কষ্ট নিয়ে সামনে যায়। গীতার থেকে টাকা নিয়ে বালু একটা ধার্মিক মুভি কিনে নেয়। হল পরিষ্কার টরিষ্কার করে পুরো গ্রামে, আশপাশের গ্রামে মাইকিং করে দেয় যে শিবরাত্রির রাতে অমুক মুভি চলবে। যেহেতু ধার্মিক মুভি প্রচার ধুমধামসে করতে হবে, তা নাহলে তো লোকজন আসবে না। তো প্রচার চলুক, এই ফাঁকে গরিব একটু পেটের দায় সারুক। আপনারা জ্ঞানী মানুষ, সব কথায় কান দিতে হবে না, লক্ষ্য রাখবেন। মুভির প্রচার ধুমধামসে চলছে। বালুর এমন পদক্ষেপে বাকি সবাই একটু অবাক হলেও চাচা মনে মনে হিংসেই করছে মনে হচ্ছে। তো শিবরাত্রির রাতে মুভি লাগানো হয়, লোকজন আসছিল না বলে বালু একটু টেনশন করছিল, না জানি তার টাকাগুলো মার যায়। মুরব্বী টেনশন করছে আজ রাতে সে শাকিরাকে দেখতে পারবে না, সেটা। একটু পর লোকজন আসতে শুরু করে, আর দেখতে দেখতে লোকজনের ভিড় জমা হয়ে যায়। বালু খুশি হয়ে মুভির কাউন্টার সামলাতে যায়। মুভির রিল বাহিরেই ছিল, এর মাঝে 2টা ছেলে আসে। কি চাচা, আজ শাকিরা নেই বলে বাহিরে? রিলের বক্স দেখে এরা দুজন ইশারা করে, আর একজন লুকিয়ে কি যেন করে। একটু পর তারা চলে যায়। মুভি শুরু হয়, লোকজন খুব আগ্রহ নিয়ে দেখতে শুরু করেছে, ভালোই লাগছে। বালু খুশি, যাক প্ল্যান কাজ করেছে। কিন্তু ঝামেলা হয়ে যায় মুভির মাঝে না শেষে গিয়ে আবার বি গ্রেড সিন চালু হয়। লোকজন তো রেগে মেগে একাকার, এসব কি চলছে? ধার্মিক মুভির মাঝে এসব কি? বালুর যে ছেলে প্রচার করে বেড়ায়, সে এসে খবর দেয়, ভাই এই ঘটনা, তাড়াতাড়ি এখান থেকে পালান, না তো লোকজন খেপে গেছে। ধার্মিক মুভির কথা বলে এসব দেখানো হচ্ছে, এটা কি ছোটখাটো ব্যাপার? বাচ্চা কাচ্চা ছিল না, বিচার হবে না? পরের দিন পঞ্চায়েত বসে। বালুকে দোষারোপ করতে থাকে, সে এমন বেয়াদবি কি করে করলো? বালুর কথা সে কিছু জানে না, কিভাবে কি হলো, সে তো এমন কিছুই করেনি। কোনো মিস্টেক হয়েছে বলে সে দোষ তার ঘাড়ে নিতে চায় না। কিন্তু মুরব্বীরা রেগে যায় যে তার কারণে ছেলে পেলে নষ্ট হচ্ছে, কাজ ফাঁকি দিয়ে সবাই ওসব মুভি দেখতে যায়। বালু বলে, সে কি করবে? ভালো মুভি লাগাতে টাকা লাগে, আর নর্মাল মুভি লাগালে কেউ আসে না। চাচার যে লোক, সে বারবার উস্কাচ্ছে সিনেমা হল বন্ধ করে দিতে। বালুর কথা সে বন্ধ করবে না। শেষে ফয়সালা হয় বালুকে 7 দিনের সময় দেওয়া হোক, এর মাঝে যদি সে ভালো মুভি লাগিয়ে হল চালু করতে না পারে, তাকে হল বন্ধ করে দিতে হবে। পঞ্চায়েতের ফয়সালা মানতেই হয়। সব ঝামেলা মিটে বাড়ি ফিরলে মায়ের আবার আরেক আবদার। আন্টির কথা, এমন একা একা সে তাকে দেখতে পারছে না, বিয়ে করতে হবে। বালু বলে, মা আমায় কে মেয়ে দিবে? আমাদের গ্রামে যদি এমন একটা মেয়েও পাও যে আমাকে বিয়ে করবে, চলো আমি বিয়ে করব। আন্টি বলে, সত্যি? ঠিক আছে চল, কালকে দেখতে যাব। বালু বলে, ও আচ্ছা, তার মানে তুমি আগে সব দেখে শুনে রেখেছো নাকি? শুধু আমাকে ফাঁসাতে বাকি। কথা যেহেতু দিল, পরদিন ছেলে মেয়েকে দেখতে আসে। তাদের গ্রামেরই একটা মেয়ে, নাম শেষী। কথাবার্তার কিছুক্ষণ পর মেয়ে চা নিয়ে আসে। বালুর ভালোই লাগে, বেশ কিউট আছে না মেয়েটা। চা খাচ্ছে, মেয়ের বাবা কথা উঠায়, তাহলে কবে শুরু করছো বেটা? বালু বুঝতে পারে না। শেষের বাবা বলে, বিজনেস বেটা, হল বিক্রি করে সেই টাকা দিয়ে বিজনেস শুরু করবে না, সেটা কবে শুরু করছো?
ভালু লাফিয়ে ওঠে, হল বিক্রি করবো, বিজনেস করবো, এসব আপনাকে কে বলেছে? আমি তো কখনো হল বিক্রি করার কথা বলিনি। শেষের বাবা ওই হল থাকাতে বিয়ে দিবে না, কারণ হল থেকে তো কোনো ইনকাম হচ্ছে না। বালুর কথা, সে বিয়েই করবে না দরকার হলে, কিন্তু হল বিক্রি করবে না, চলে যায়। আন্টি আর কি বলবে, আন্টি হল বিক্রি করার কথা বলেই মেয়ের বাবাকে রাজি করিয়েছিল, বিয়ে ভেঙে যায়। এর 2 দিন পর বালু চায়ের দোকানে বসে, চার অর্ডার দেয়। দোকানদার তাকে চা দিবে না, কারণ সে আগের বাকি শোধ করেনি। এটা নিয়ে এই দুজন মজা নিতে থাকে, মানে এরা হলো চাচার চামচা, তার বাড়িতেই কাজবাজ করে আর সারাক্ষণ বালুর পিছে লেগে থাকে। কখন তাকে বাঁশ দেওয়া যায়, হয়তো চাচায় লাগিয়ে রেখেছে। তারা হল নিয়ে কথা বলে যে 7 দিনের মাঝে তার হল বন্ধ হতে চলেছে, এটা নিয়ে হাসাহাসি করতে থাকে। এক কথা 2 কথায় বালু রেগে গিয়ে বলে, হারামিরা, চেয়ে চেয়ে দেখিস, বড় মুভি লাগাবো আর হাউসফুলের বোর্ড লাগিয়ে তোদের ভিতরে ঢুকতে দিব না, বলে চলে যায়। সিনুর সঙ্গে বসে আলোচনা করে, সামনে বালাকৃষ্ণ স্যারের মুভি আসতে চলেছে, প্রথম দিন থেকে লাগাবো, দেখি ওরা কি করে আমায় থামাতে পারে। সুরি বলে, বেটা, রাগের মাথার দরকার হলে শুকনো গুখা, কিন্তু শুকনো খেয়ে আবল তাবল বলিস না। বালাকৃষ্ণের মুভি লাগাবে না তো কত টাকা আছে তোর ব্যাংকে? বালু বলে, আরে বেশি লাগবে না, আমার এক বন্ধুর বন্ধু ডিস্ট্রিবিউট করে, ও কম টাকায় নিয়ে দিবে আমায় বলেছে। এই 1,05,000-এর মতো হলেই হবে, আর হল ঠিকঠাক করতে 3 লাখ, মানে 10 লাখ লাগবে। সিনু বলে, শালা, ছাল নাই কুত্তার হিরো আলম নাম, বাঘা নাম, তোকে কে দিবে টাকা বে? বালু বলে, বেটা, যতদিন এই টকিজ আছে কেউ না কেউ টাকা তো দিবেই। বলে পরের দিন থেকে শুরু করে ধার চাইতে। চায়ের দোকানদার কালীকে দিয়ে শুরু করে, সে কিছু দেয় না, যার যার কাছে যেটুকু পাওয়া যাবে নিতে থাকে। 1-2 করে 2 দিনে যা পেলো হিসেব করে দেখে, সবে হয়েছে 30,000। বাকি এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবে? বালুর ভাবতে ভাবতে মনে পড়ে একজনের কথা, সে সবার কাছ থেকে চেয়েছে, কিন্তু ওর কাছ থেকে এখনো টাকা চায়নি। চলো মুখের বাড়িতে, তারা আসুক। ক্যামেরা তার আগে এসে এক ভাবিকে ফলো করে কাপড় নাড়ানো দেখায়। একটু পর দেখি বালু আর সিনু এখানেই এলো। এই অবধি তো নর্মাল মনে হলো, কিন্তু যখন ওই ভাবি বালুর দিকে তাকায়, চোখ যে মনের কথা বলে, এখানে সেটা প্রকাশ পায়। সিনু সেটাই জিজ্ঞাসা, কি ব্যাপার ভাই, ভাবি এমনি তাকাচ্ছে কেন তোর দিকে? বালু বলে, আমি কি জানি, চল। ভিতরে এসে বসে। একটু পর ভাইসাব আসে। তো ইনি হলেন এই মালগাড়ির ইঞ্জিন, মানে কামিনী ভাবির হাজবেন্ড। এ কথা সে কথায় বালু টাকার কথা বলে, নতুন মুভি লাগাতে চলেছে, অনেক টাকা লাগবে, তো সে যদি 1,02,000 টাকা ধার দিত খুব উপকার হবে। ভাইসাব প্রথমে না করে, কিন্তু তার লক্ষ্মীর গুড়া যখন বলে, দাও না, সে তো আমাদের খুশি করতেই মুভি লাগাচ্ছে, তখন গিয়ে চাচা রাজি হয়। মাঝে পার হয় 2 দিন। ফুল টাকা তো দূরের কথা, এখনো অর্ধেক টাকা জমা হয়নি। সে কি করবে ভাবছে। সিনু বলে, তোর চাচার তো টাকার অভাব নেই, তার কাছে যা। বালু প্রথমে সিরিয়াসলি নেয় না, কিন্তু সে ছাড়া তো উপায় নেই। তো সেই রাতের বেলায় সে চলে আসে তার চাচার কাছে, চিল্লাপাল্লা করে চাচাকে উঠায়। তার লোকরা তো থাকতেই দিবে না, চাচা কথা বলতে বলে। বালু বলে তার টাকা লাগবে 10 লাখ এখনো। চাচা মুচকি হাসে, এ কি বিড়ির সঙ্গে মিক্স করে খেয়েছে নাকি পানির সঙ্গে গুলিয়ে খেয়েছে রে? এই ভাই সাহেব বলে, আবে তোকে এত টাকা কি দেখে দিবে বে, তোর কাছে তো বন্ধক রাখার মতো কিছু নেই। পরে চাচা আর কাজের লোকের মাঝে হালকা ইশারা হয়, তখন সে বলে, সিনেমা হলের কাগজ যদি তোর কাছে থাকে, সেটা যদি বন্ধক রাখিস তাহলে টাকা দিবে। একবারে নরম জায়গায় গরম শেক, কিছু তো করার নেই। বালু রাজি হয়, ঠিক আছে, কাল কাগজ দিয়ে টাকা নিব, বলে সে চলে যায়। চামচারা চাচাকে বলে, সে টাকা কেন দিতে রাজি হলো? চাচা বলে, তার হল হাতিয়ে নেওয়ার এর থেকে ভালো সুযোগ আর কখন পাবে? এ বলে, কিন্তু ভাই, ওর যদি মুভি চলে যায় তাহলে তো ডবল কামাতে পারে। তখন চাচা বলে, তখন শিবরাত্রির রাতে কি করেছিলি মনে নেই? এমনটা কি আরেকবার করা যাবে না? মানে শিবরাত্রিতে যে ধার্মিক মুভির মাঝে লুটুকুটু এসেছিল, সেটা এরাই লাগিয়েছিল। যাক, পরের দিন টাকা পেয়ে বালু কাজ শুরু করে দেয়। ছবির মাইকিং শুরু হয়। থার্কি চাচার চিন্তায় এই মুভি যতদিন চলবে সে শাকিরাকে দেখতে পাবে না, তার দিনগুলো কিভাবে যাবে। তো কাজ বাজ শেষ করে রাতের বেলা বালু বাড়ি ফিরছিল, এখানে এসে তার পঙ্কিরাজ বন্ধ হয়ে যায়। এখানে এক মুরব্বী বসে কি যেন বলছে, এই মুরব্বীর ব্যাপারটা মাথায় রাখেন, ইনি একজন সাধু বা বাবা টাইপের লোক, ঠিক আছে। কাট টু নেক্সট সিন, পরের দিন রাতে এরা বাইরে বসে খাচ্ছিল, ভিতরে শাকিরার মুভি চলছে। একটু পর শেষ হলে লোকজন বের হয়, আর কাল পরশু যে নতুন মুভি আসতে চলেছে বালাকৃষ্ণের, তার অগ্রিম টিকিটের ব্যাপারে বলতে লাগে। সবাই চলে যায়, এরা চাচার জন্য অপেক্ষা করছে, কিন্তু চাচা বের হচ্ছে না। সিনু জিগায়, কিরে বুড়ো এখনো আসছে না কেন? বলে সে দেখতে যায়। বালু তার নতুন মুভিকে নিয়ে কল্পনায় ভাসছে। সিনু দৌড়ে এসে বলে, ভাই, বুড়ো শাকিরাকে দেখতে দেখতে শাকালাকা বুম বুম হয়ে গেছে। বালু দিয়ে দৌড়। তাই তো, সে উপরে চলে গেছে। বালু ভেঙে পড়ে, এটা কি হলো? কাল নতুন মুভি আসতে চলেছে, আর আজ এসব ঘটনা ঘটে গেল। লোকজন জানাজানি হলে কি হবে? বাইরে এসে দুজন ভাবতে থাকে কি করবে। সিনু বলে, কাল থেকে শাকিরাকে দেখতে পাবে না বলে বুড়ো আমাকে বললো আর একটু মশলাদার সিন দিতে, আমি এই জন্য একটু ডিপ সিন লাগিয়ে দিয়েছিলাম, সেটা দেখে বুঝে হাইপার হয়ে হার্ট অ্যাটাক করে গেছে। এগুলা জ্বালা শুনলে সবাই বালু বলে, পুলিশকে জানাবো। সিনু নিষেধ করে, ভুলেও না, উল্টো ফেসে যাবি। বালু বলে, সবাই যদি জানে বুড়ো এখানে মরেছে তাহলে তো কেউ মুভি দেখতে আসবে না, আর লোকজন না এলে তো হল হাতছাড়া হয়ে যাবে, তাহলে কি করা যায়? একটু ভেবে বালু বলে, বুড়োর তো কেউ নেই, আমরা ধরে ওর বাড়িতে রেখে আসি, সবাই ভাববে বাড়িতেই মরে গেছে। ঠিক আছে, চল। দুজন মুরব্বীকে উঠিয়ে বাইরে আনছে, কারো আসার শব্দ পেয়ে সাইডে রেখে এসে দেখে তাদের গ্রামের কনস্টেবল ডিউটি শেষ করে ডাবের পানি মেরে এসেছে। বালুকে বলছে, বড় হিরোর মুভি লাগতে চলেছে, ভিড় বেশি হতে পারে, পুলিশ লাগলে তাকে যেন সে বলে, সে স্যারকেও বলে 2জন পুলিশ রেখে দেবে। বালু বলে, কাকা এসবের দরকার নেই, আমি সামলাতে পারবো, আপনি যান। সে চলে গেলে এরা বুড়োকে উঠাতে গিয়ে তার ফোন বাজতেছে, বালু ফোনটা নিয়ে তার কাছে রেখে দেয়। তারপর বারান্দার কাছে আসতেই হলের ভিতরে কেউ আছে শব্দ পাওয়া যায়, বলে চাচাকে এখানে রেখে দেয়। ভিতর থেকে দারু দাস বের হয়।
আবে ঘুমিয়ে পড়েছি, তোরা কেউ কি ডাকবি না? শালা সবাই চলে গেছে, কেউ আমাকে ডাকেনি। আরে বুড়ো, তুই তো একবার ডাকতে পারতি না? বলে সে তার পাশে বসে কথা বলতে থাকে, কিন্তু বুড়োর খবর নেই। বালু যেতে বলে, তারা চলে যাবে। দাস মদের তালে আছে, বাইক এনে বুড়োর সামনে দাঁড় করিয়ে বলে পিছনে উঠতে, সে তাকে বাড়ি নামিয়ে দিবে। বালু বুঝে যায় তালে আছে, সেও তাল দেয়, হে চাচাকে ভালো করে নিয়ে যাস, সে যেন পড়ে যায় না, যা যা। সে চলে গেলে বালু বলে, এখনকার জন্য বুড়োকে অফিসে রেখে দিই, ব্যাংকেটের অটোটা নিয়ে আসি, চল ওটাতে করে কোথাও নিয়ে গিয়ে ফেলে দিব। দাস চাচাকে নামিয়ে দেয় তার বাসার সামনে, মানে সে এখনো বুঝতে পারেনি চাচা তার বাইকের পেছনে নেই। যাক, কিছুক্ষণ পর বালু আর সিনু তার বন্ধুর একটা অটো নিয়ে হলে ফিরে দেখে হলের ভিতরে ছেলে পেলে কাজ করছে। বালু জিগাইলে এই ভাইসাব বলে তারা বালাকৃষ্ণার ফ্যান, বসের মুভি আসছে তাদের এলাকায়, প্রথম দিন থেকে চলবে, সেই খুশিতে তারা হল সাজাচ্ছে। সাজাতে যা কিছু করতে হয় কাট আউট সব তারা লাগিয়ে দেবে। বালু পড়ে যায় একটু ঝামেলায়, এবার কি করবে? সিনু বলে তুই বাসায় যা, বডি তো ওখানে আছে, আমি দেখছি। ঠিক আছে। পরের দিন সকালে বালু হলে এসে দেখে তার হল তো পুরো পাল্টে গেছে। হল এত সুন্দর করে সাজিয়েছে তারা, আবার লোকজনেরও ভিড়। বালুর খুব ভালো লাগে। একটু পর টিকিট ছেড়ে দেয়, লোকজনের উপচে পড়া ভিড়। দরজা খোলার সঙ্গে সঙ্গে সবাই ভেতরে যায়। মুভি চালু করা হয়, কিছুক্ষণের মাঝে আওয়াজ আসে বাইরে বোর্ড লাগিয়ে দিতে হাউসফুলের। সারাদিন সহ রাতের শো ফুল হয়। রাতের শোতে এসেছিল কামিনী ভাবি, আবার বালুকে দেখে লুক দেয়। সিনু বেচারা বোঝে না, জিগায় ভাই এই ভাবি তোকে দেখলে এমন করে কেন? তুই বুঝবি না বেটা, এসব বড় মানুষদের খেল। সবাই চলে গেলে বালু পোস্টার লাগিয়ে বেড়ানো ভ্যানে বস্তা দেখতে পেয়ে সেটা নিয়ে গিয়ে চাচাকে তার মাঝে ভরিয়ে নিয়ে আসে। ভারী ছিল তাই একটু হাঁপিয়ে গেছে বলে একটু খাড়ায়। চাচা পড়ে যায় বস্তা থেকে। বালু আবার ভরিয়ে মুখটুক বেঁধে ভ্যানে রাখে। ওদিকে ভ্যান চালানোর ছেলে আরো পোস্টার মারতে যাবে বাইরে, এই জন্য সিনুর থেকে আরো কিছু টাকা নেয় বিড়ি খাওয়ার জন্য। বালু হলের ভিতরে গেছে আরো একটা বস্তা নিয়ে আসতে, এসে দেখে ভ্যান আর সেখানে নেই। সিনুকে বললে সে বলে ও তো ভ্যান নিয়ে চলে গেছে। কেন? বালু বলে আবে চাচার বডি বস্তার মাঝে করে ভ্যানে রেখেছিলাম, শালা ধরা বললে সব শেষ হয়ে যাবে, চল। দুজন খুঁজতে বের হয়, কিন্তু সে কোন দিকে গেছে এরা আর খুঁজে পায় না। সিনু বলে আচ্ছা চিন্তার কিছু নেই, ও ময়লার বস্তা মনে করে তো ফেলেই দিবে। বালু বলে দূরে কোথাও ফেলে দিলে তো ভালোই হলো, কিন্তু যদি ঝামেলা হয়ে যায় তাহলে কি হবে? টেনশনে পার হয় রাত। সকালে দুইটা পুলিশ এসে বালুকে ডাকতে থাকে। বড় সাহেব তাকে নিয়ে যেতে বলেছে। আন্টি একটু ভয় পাচ্ছে, না জানি কি হলো। বালুরও ফাটছে, কারণ কাল রাতে তো বুড়োর বডি হারিয়ে গেছে। ভয়ে ভয়ে সিনুকে নিয়ে স্টেশনে আসে, আর এসেই চোখে পড়ে পোস্টারের ভ্যান। ভ্যানের বস্তাটাও রয়েছে। বালু এরা মনে করে এই শেষ, পুলিশ বুঝি দেখেছে আমরা ধরা খেলাম। ইন্সপেক্টর ঝুনঝুনা বালুর দিকে এগিয়ে আসে। কিরে কি করেছে সেটা? বালু ভয়ে কাঁপতে শুরু করে। অফিসার বলে ওকে নিয়ে আয়। তার হলের পোস্টার মারা ছেলেকে বের করে আনে। অফিসার বলে ও কাল রাতে আমাদের থানায় এসে থানার দরজা মরজা সবগুলোতে পোস্টার মারিয়ে দিয়েছে। এটা কি পোস্টার মারা জায়গা? বালু যেন হাফ ছেড়ে বাঁচলো। ও এই ব্যাপার স্যার, আসলে ও একটু পানি টানি খেয়েছিল তো, তাই মনে হচ্ছে বুঝতে পারেনি। এমনটা আর হবে না, আমি লক্ষ্য রাখবো। অফিসার বলে ঠিক আছে যা। বলে ভ্যানের দিকে তাকাতে বস্তার কথা জিজ্ঞাসা কি ওর ভেতরে। কৌতূহল নিয়ে বস্তার মুখ খোলে, কিন্তু দেখে সব কাগজের টুকরো মুকরো। সিনু ভাবছে যাক বাবা বাঁচা গেল। ক্যামেরা হলে আরো কিছুদিন ফোকাস দিয়ে রেখে আমাদের দেখায় হল খুব ভালো চলছে, সব শো ফুল যাচ্ছে। আন্টিও খুশি তার কাজে, চাচা জ্বলছে ভাজে ভাজে। কয়েকদিন পরে আবার শশীর বাপ যে বলল বিয়ে দিবে না, সেও রাজি হয় বিয়ে দিতে, কারণ হল থেকে তো ইনকাম হচ্ছে। ব্যাস মিয়া বিবি রাজি তো আপনি আমি আর কি ভাজি। এঙ্গেজমেন্ট হয়ে যায়। বালু শশীকে নিয়ে হলে এসে গল্প সল্প করে। শশী বলে সে আগে থেকে তাকে হালকা পছন্দ করতো, এটা সেটা লেসপিতা। গল্পের তালে তালে তাদের কাছে আসাও হয়, আর এর সঙ্গে পার হয় আরো 2 দিন। গ্রামেরও একটা লোক মুরব্বীর কাছে আসে যে কাজে যাচ্ছে না, কয়েকদিন হলো, কি ব্যাপার একটু দেখতে। বাসায় এলে দেখে তালা দেওয়া। লোকজনকে জিগায় মানিক চাচাকে দেখেছে কিনা, তারাও বলে না তো, কয়েকদিন হলো দেখা যায়নি। তোর সঙ্গে তো কাজ করে, দেখিসনি তুই? লোকটা বলে কাজে যায়নি, এই জন্য তো খুঁজতে এলাম। এই খোঁজ করতে করতে 1-2 করে সবাই জেনে যায় চাচাকে পাওয়া যাচ্ছে না। যেহেতু গ্রাম ছোট, মানুষ কথা লেনদেন করে। চার দোকানে সেটা নিয়ে কথা হচ্ছিল। দারু দাস শুনতে পেয়ে বলে আমি নিজেই তো 2 দিন আগে কথা বললাম। বালুও ছিল, এরা দুজন পেয়ে যায় সুযোগ। বালু ছিল, চলো তাহলে বালুর কাছে যাওয়া যাক। বালু সিনুর সঙ্গে এখানে গল্প করছিল, লোকজন আসে। কি ব্যাপার আপনারা? এটা বলে মানিক চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখেছিস? বালু বলে কই না তো, আমি তো দেখিনি। আচ্ছা দেখিস নি না? দাসকে নিয়ে আয় রে, বলতো এ দেখেছে কিনা। দাস বলে বালু ভাই সেদিন বুড়োকে আমি বাইকে করে নামিয়ে দিলাম না, এরা মানতেই চাইছে না। তুমি তো বললে সাবধানে যেতে। বালু ফেসে যাচ্ছে বলে কথা ঘুরিয়ে দেয়। ও বাহ, আমি তো লক্ষ্য করিনি। হ্যাঁ মনে হয় দেখেছিলাম। তাই না? প্রথমে তো বলি দেখিসনি, এখন বলছিস দেখেছিস। ঝামেলা তোর মাঝেই তো মনে হচ্ছে। আর এই দারুবাস দাসও তো কথা ঘুরাচ্ছে। আগে বললো দেখেছে, এখন বললো বাইকে করে বাড়িতে নামিয়ে দিয়ে এসেছে। দারুবাস বলেছে বলে দাস রেগে যায়। আমি খাই তো তোর কি? তোর থেকে বেশি হুঁশ জ্ঞানে আমি থাকিবে? কানাকে কানা বলুন সে সহ্য করবে, কিন্তু কোনো নেশার ওকে নেশার কথা বললে সে রেগে যাবে। যাক, যেহেতু বালুর এখানে কোনো প্রমাণ পাওয়া গেল না, সবাই মিলে মোরল চাচার কাছে এসে বলে এই ঘটনা চাচাকে পাওয়া যাচ্ছে না। চাচা বলে সে যে দারু খায়, দেখ কোথাও পড়ে আছে। এরা বলে না ভাই, দাস বলছে সে চাচাকে বালুর হলে দেখেছিল, কিন্তু বালু স্বীকার করছে না। বালুর কথা শুনে চাচা অ্যাটেনশন দেয়। আচ্ছা তাহলে এই কথা, ঠিক আছে তোরা থানায় গিয়ে একটা রিপোর্ট কর, আমি ইন্সপেক্টরকে ফোন করে দিচ্ছি।
রাতের বেলা বালু আর সিনু ডাবের পানি নিয়ে বসে, ভালো কামাই হচ্ছে, সব শো হাউসফুল যাচ্ছে, বুঝি তাদের দিন ফিরে আসতে চলেছে। বালুর ফোন আসে, কথা শেষ করে বালুর ফেসটা বাংলার প্যাঁচার মতো হয়ে যায়। সিনু জিগায়, কি ব্যাপার কাকা? বালু বলে, কামিনী ভাবি ফোন করেছিল, আমরা চাচাকে সাইজ করেছি, সেটা নাকি সে দেখেছে, তার কাছে নাকি প্রমাণ আছে। কি বলছিস বে? ভাই, এখন বাসায় যেতে বললো। বাসায় যেতে বললো কেন? না গেলে কিভাবে বুঝবো? বলে সে চলে আসে ভাবির কাছে। ভাবির চোখ মুখ দেখে তো বোঝা যাচ্ছে কাম ভাব তার ভিতরে। নাটি ভাই। ভাবি বলে, মুভি শেষ করে বাড়ি এসে দেখে তার ফোন নাকি নেই। সে আবার ঘুরে যায় ফোন নেওয়ার জন্য। ফোন পেয়ে বের হয়ে আসতে দেখে বালু বুড়োকে সাইজ করছে। সেটা দেখে সে আবার ফোনে ক্যামেরা ছিল, হালকা করে ভিডিও করে নিয়েছে। বালু বলে, সে মারেনি, বুড়ো এমনি মরে গেছে, সে জাস্ট লুকিয়েছে, কারণ তা না হলে পরের দিন হল চলতো না। ভাবি বলে, হাই দাইয়া, বুড়ো মরুক কেউ মারুক তাতে আমার কি রে, আমার তো অন্য কিছু চাই, তুই দিবি না বল? বলে সে ঝাঁপিয়ে পড়ে নৌকার উপর, আর সিন কাট করে পরের দিন অফিসারকে ফলো করে যে গ্রামে এসে বুড়োর ব্যাপারে জিগাইতেছে লোকজনকে। লোকজন যা জানে বলে, যেহেতু নাম উঠেছে বালুর, হল কোন দিকে শুনে নাই। বালু বাড়িতে সকাল সকাল মুড়ি চিবাচ্ছিল, তার মা তার ফোন খুঁজে পাচ্ছে না বলে খুঁজতেছে। যখন ফোনটা বেজে ওঠে, রিংটোন শুনে বালু দৌড়ে গিয়ে তার মার হাত থেকে ফোনটা নিতে গিয়ে পড়ে যায়। আরে কি করছিস মা, এটা তোমার ফোন না, তোমার ফোন এই যে নাও, এটা আজগুবি একটা ফোন ধরো কেন? মানে এটা বুড়োর ফোন হয়তো। অফিসার অপেক্ষা করছে, একটু পর বালু আর সিনু আসে। অফিসার তার মতো কথা বলছে, এই ফাঁকে বালু গিয়ে বুড়োর ফোন হলের মাঝে ফেলে দিয়ে পিছনে এসে আবার খাড়ায়। অফিসার একটু ভয় দেখতে থাকে, বুড়ো এখানে ছিল, তারপর কই গেল, কি হলো, এটা সেটা। বালুর ভয় পাওয়া দেখে অফিসার হাসতে থাকে, আরে আমি তো মজা করছিলাম, তোরা তো সিরিয়াস হয়ে গেছিস, ঠিক আছে আবার দেখা হবে, বলে সে চলে যায়। রাতের বেলা চাচা ঝুনঝুনাকে ডেকে ডাবের পানি টানি খাওয়ায় আর কিছু টাকা দেয় যাতে কেস বালুর দিকে ঘুরিয়ে নিয়ে যায়। টাকা পেলে কেনা কাজ করে, হয়তো সে এখনই মাঠে নেমে পড়বে। সে বসে বসে টিভি দেখছিল, তার মা তাকে চিনি আনতে দোকানে যেতে বলে। সে আসুক, ওদিকে বালু উঠাতে গড়াই নদীতে নেমে পড়েছে। সবে ইঞ্জিন চালু করবে, দরজায় নক পড়ে। হলো, এমন সময় কি কেউ আসে বারে? ভাবি পিছন দরজা দিয়ে বালুকে বের হয়ে যেতে বলে। বালু কই পালাবে না, সে চুপচাপ বসে পড়ে। কি হলো, যাও, ছেলে সুযোগ পেয়েছে। না, তুমি আগে তোমার ফোনটা দাও, তারপর আমি যাব। ভাবি বলে, আরে পাগল হয়েছো নাকি, আমি কাউকে ভিডিও দেখাবো? তোমার ভাই দেখলে দুজনকেই সাইজ করবে, তুমি চলে যাও। বালু বলে, করুক, আমি যাব না। ভাবি আর কি করবে, উপায় নেই, ফোন দিয়ে দেয়। বালু নিয়ে চলে যায়। কি ব্যাপার, দরজা খুলতে এত সময় লাগলো কেন গো? এই নাও, তোমার জন্য গাজরা এনেছি, রেডি হয়ে এসো। মানে কাকাও আজ মুডে আছে, কপাল। শেষে যে দোকানে এসেছে চিনি নেওয়ার জন্য, ওই দোকানের সাইডের বাড়ি ভাবির। বালু দেয়াল টপকে পার হয়, শেষে সেটা দেখে ফেলে। কি ব্যাপার, কে ওটা? একটু হালকা অন্ধকার ছিল, তাই ভালো করে চিনতে পারছে না। বালু পালাতে লাগে, শেষে সন্দেহ হয়ে বলে সে পিছে পিছে যেতে লাগে। এখানে এসে বালুর শার্টটা রাস্তায় পড়ে যায়, সে লুকিয়ে পড়ে। পেছনে শেষি শার্ট নিতে গেলে তো সে দেখে ফেলবে। শেষে আসার আগে বালু চলে যায়, শেষে আর তাকে দেখতে পায় না। সেখান থেকে সেফ জায়গায় এসে বসে বসে ভিডিও তো সবে দেখতে লাগে যে কি কি ভিডিও করেছে। শেষ সময় ঝুনঝুনা আসে, আগুন পাওয়া যাবে। ব্যাস, অফিসারকে দেখে বালুর হাত থেকে ফোন পড়ে যায়, আর অফিসার ফোনটা নিয়ে ভিডিওটা দেখে ফেলে। হলো, কাহিনীর মাথা আরো ভিতরে ঢুকে গেল না? ধরা যেহেতু খেলো, বালু ঝুনঝুনার সঙ্গে বসে সব খুলে বলে কি কি ঘটেছে। সে কিছু করেনি। অফিসার বলে, কি করেছিস না করেছিস সব তো দেখলাম, এখানে দেখাই যাচ্ছে। ওসব বলে আর লাভ নেই। পুলিশদের ডায়লগ প্রথমে এমনই হয়, হবে না, কিছুই করা যাবে না। বালু বলে, স্যার একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারেন, প্লিজ। বলে মানি ব্যাগ বের করে, স্যার বলুন আপনার নাস্তার জন্য কত দিতে হবে, বলুন স্যার বলুন। ঝুনঝুনা ধুম করে বলে ফেলে, 5 লাখ লাগবে। বালু, হ্যাঁ স্যার, যা শুনেছিস তাই, 5 লাগবে। যদি হয় আমি কেস দেখে নেব, বাকি তুই টাকার ব্যবস্থা কর। কাঁটা আরো গলার ভেতরে আটকালো না। পরের দিন সিনুর সঙ্গে বালু সেই ব্যাপার নিয়ে আলোচনা করছিল যে ইন্সপেক্টর 5 চাচ্ছে, এখন এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবে। শেষে সেখানে আসে, কি ব্যাপার, তুমি আজকাল খুব বিজি নাকি, ফোন ধরছো না? কতবার ফোন দিয়েছি, ফোনটা ব্যাকও করছো না। বালু কেটে দিতে লাগে, একটু ব্যস্ত তো, তাই আর কি। আচ্ছা তুমি কেমন আছো, এখানে কি ব্যাপার? শেষে একটা থাপ্পড় মেরে বলে, আমি তাল মারছি আর তুমি সেই তালে তাল দিচ্ছ? লজ্জা করে না? বিয়ে ঠিক হওয়ার পর অন্য মেয়ের কাছে যাও। মানে কাল রাতে সে শার্টটা পেয়েছিল, সেটা দেখে সে কনফার্ম হয়ে গেছে এটা বালু। রাগটাগ করে চলে যায়। পরের দিন ক্যামেরার সামনে আরেকটা ক্যারেক্টারকে নিয়ে আসে। এই ভাই সাহেবের নাম যতীন। অটোতে উঠে বলে চিনতে পারলে যাবে। মাঝে এই ল্যালপাড়াও সেই অটোতে ওঠে। একজন জিজ্ঞাসা সে কে, কই যাবে, তাকে তো আগে এই এলাকাতে দেখেনি। যতীন নাম বলে, তারপর বলে মতিন দাদার নাতি, সে তার কাছে যাচ্ছে। এই সেরেছে। এরা বলে, ও তুমি তার ভাইয়ের ছেলের ছেলে না? জিতেন বলে, হ্যাঁ, বেশ কয়েকদিন হলো দাদাকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাই যাচ্ছি। এরা বলে, তা তো বুঝলাম ভাই, কিন্তু চাচাকে তো গত কয়েকদিন হলো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমরা অনেক খুঁজেছি, আশেপাশে কোথাও পাইনি বলে পুলিশকে জানিয়েছি, এখন পুলিশ খোঁজ করছে। দাদা না বলে কই যাবে, ফোনটাও বন্ধ বলছে। তো এরা আসুক। ওদিকে বালু গতকালের কালেকশন থেকে অফিসারকে কিছু টাকা দেয়, মানে রোজকার কালেকশন থেকে একটু একটু করে তাকে দিয়ে 5 লাখ মিলাতে হবে। বালুর কাছে তো কোনো অপশন নেই, এই জন্য দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর যতীনকে নিয়ে এরা টি স্টলে আসে। জিগাই এতদিনে সে একবারও এখানে আসেনি কেন খোঁজ নিতে। জিতেন বলে সে একটা পুলিশকে সাইজ করেছিল, সেই অপরাধের জেলে ছিল, এই কয়েকদিন হলো বেল পেয়েছে, এই জন্য আগে আসতে পারেনি।
সিনু সেখানেই ছিল। জিতেনের কথা শুনে ভয় পেয়ে যায় যে বুড়োর নাতি আবার জেল থেকে এসেছে। রাতে বালুর সঙ্গে দেখা করে সবকিছু বলে দেয় যে চাচার একটা নাতি এসেছে, জেল থেকে ছুটে এসেছে, একজন পুলিশকে সাইজ করেছে। বালু বলে সারা এমনি ঝামেলা শেষ হচ্ছে না, এর মাঝে আবার নাতি কই থেকে এলো। দিন যেতে থাকে, পুলিশ টাইম পাস করে যায়। জিতেন বারবার পুলিশের কাছে গিয়ে মামলার বিস্তারিত জানতে চায়, কিন্তু ঝুনঝুনা কিছু বলে না, বলে পুলিশ খুঁজতেছে। কালটু জিতেনকে বালুর টকিজ দেখায় যে বুড়ো রোজ এখানে এসে মুভি দেখতো, সেদিনও এসেছিল, কিন্তু বালু স্বীকার করছে না, সব দোষ ওই বালুরই। দিন যেতে থাকে, বালু টাকা অফিসারকে দিতে থাকে, সে কেস পিছিয়ে দিতে থাকে। বালু কখনো এদের সঙ্গে মুখোমুখি হলে কথা না বলে সেখান থেকে এড়িয়ে যায়। পরের দিন বালু শেষেকে ডেকে সবকিছু খুলে বলে কি কি হয়েছে, কিভাবে ভিডিও করে কামিনী ভাবে তাকে দিয়ে খারাপ কাজ করাতে চেয়েছে, কিন্তু সে রাজি হয়নি, তাই পালিয়ে এসেছে। তখন সে তাকে দেখেছে, এই আর কিছু না। সে যে কয়েকবার বিমান উল্টে দিয়েছে সেটা আর বলে না, সেটা কি আর বলার মতো কথা? যাক, শেষে হয়তো ক্ষমা করে দেয়। রাতের বেলা জিতেন সঙ্গে আরো 2-1জনকে নিয়ে হলের ভিতরে ঢোকে, তল্লাশি করবে কিছু পাওয়া যায় কিনা। খুঁজে মুজে কি পেলো সেটা দেখাতে পরের দিন সিন পঞ্চায়েতে শুরু হয়। চাচার চামচা বালুকে বলছে সেই বুড়োকে কিছু করেছে। সিনু বলে, চাচা উল্টো পাল্টা বললেন না, আপনারা কি কেউ দেখেছেন তাকে মারতে? চাচা বলে, এরা এমনি এমনি স্বীকার করবে না, ধর এদের। ছেলে পেলে বালু সিনু আরো পোস্টারে ছেলেটাকে কেলানো শুরু করে। তখনই সেখানে অফিসার আসে। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? জিতেন বলে, স্যার আমার দাদার সঙ্গে ওই কিছু করেছে, কিন্তু স্বীকার করছে না। করে দে তো। কাল রাতে বালুর হল খুঁজে তারা বুড়োর ফোন পেয়েছে, সেটা পুলিশকে দেয়। যদি সে কিছু না করে, না জানে, তাহলে দাদার ফোন ওখানে কি করছে? এই ফোন আমি দাদাকে কিনে দিয়েছিলাম। অফিসার অন করে দেখবে, কিন্তু অন হয় না। বালু বলে, স্যার এটা আমার মায়ের ফোন, মুভি দেখতে এসে ফেলে গেছে, দিন আমি অন করে দিচ্ছি বলে ব্যাটারিতে প্যাকেট দিয়ে অন করে দেয়। আর ফোন খুলে দেখা যায় এটা আসলে তার মায়ের ফোন। মানে বালুর মায়ের ফোন আর বুড়োর ফোন দেখতে সেম। অফিসার বলে, হইল এবার? কোনো নিরপরাধ ছেলেকে ফাঁসাতে চাইলে এমনই হয়, ফোনের মডেল এক হলে কি সেটা তোর দাদার ফোন হয়ে যাবে? আর কিছু পাসনি? জিতেন বলে, স্যার আমরা তো তাও কিছু পেয়েছি, আপনি কি করেছেন সেটা বলুন। আপনার তো কোনো লক্ষণই বোঝা যায় না কাজের। আপনারা দুজন যে চুপি চুপি দেখা করেন, আমরা কি সেটা জানি না? যেটা তো কাজ সেটা তো করছেন না, উল্টো আমাদের শাসাচ্ছেন। অফিসার একটু চেয়ে থেকে বলে, এই ছেলে পুলিশকে তার ডিউটি শেখাচ্ছে। আবে তোর দাদা কেমন জানিস না? পানি খেয়ে কই না কই পড়ে আছে, কে জানে। জিতেন রেগে যাচ্ছে, স্যার ভালো করে কথা বলুন, নয়তো ভালো হবে না। আবে কাকে হুমকি দিচ্ছিস বে? কি করবি শুনি? বলে তার কলার ধরে ফেলে। জিতেন রেগে যায়, একজন পুলিশকে সাইজ করে কিছুদিন আগে জেল থেকে বের হয়ে এসেছি, আরেকজনকে কিছু করতে হাত কাঁপবে না বলে দিলাম কিন্তু। অফিসার গায়ে লাগে না, আবে যাবে, তোর মতো কত দেখেছি, যান সবাই যান, বিচার শেষ। এর 2 দিন পর গ্রামের 2টা লোক জমিতে যাচ্ছিল কাজ করার জন্য, দেখে একটা বডি পড়ে আছে। প্রথমে আমিও ভেবেছিলাম চাচার, কিন্তু না, ঝুনঝুনা পুলিশের। তারা ভয় তো দিয়ে দৌড়। একটা ছেলে এসে বালুকে বলে ঝুনঝুনার বডি পাওয়া গেছে অমুক জায়গায়। বালু তাড়াহুড়ো করে সেখানে আসে। লোকজন সবাই ভিড় করেছে, সবাই তো অবাক, তাকে কে মারলো, কালকে তো কথা বললো, চাচাও এসেছে। সবাই সবার দিকে তাকাতাকি করছে, কারণ সবার সন্দেহের তীর একদিকেই যাচ্ছে। কার দিকে? বিকেলে দেখা যায় পুলিশ জিতেনকে ধরে নিয়ে যাচ্ছে। মানে সবার সামনে তো সেই অফিসারকে সাইজ করার হুমকি দিয়েছিল, আর একদিন পর তার বডি পাওয়া গেল, তাহলে আঙ্গুলটা তো তার দিকেই উঠবে না? পুলিশ জিতেনকে ধরে নিয়ে যায়। বালু কই থেকে যেন আসছে, আর ক্যামেরা তাকে ফোকাসে রেখে এবার মুভির টুইস্ট রিভিল করে দেয় যে ওই যে রাতের বেলা বালুর বাইক এখানে আটকে গেছিল, ওখানে যে সাধু বসেছিল মনে আছে? আমি মাথায় রাখতে বলেছিলাম। বাইক স্টার্ট নিচ্ছিল না বলে সাধু বলে, হবে না, কষ্ট করে লাভ নেই, তোর জীবন থেমে যাবে, ঝামেলা পিছু ছাড়বে না, তুই সফল হতে পারবি না। বাল্লু জানতে চায় কেন তার সঙ্গে এমনটা হচ্ছে। সে তো চেষ্টা করছে, কষ্ট করছে, তারপরেও কেন হচ্ছে না। সাধু বলে, তোর বাবা আর আমার এক ওস্তাদ খাজানা উঠাতে গেছিল, শুদ্ধি করার আগে তোর বাবা ওস্তাদকে ওপরে পাঠিয়ে দেয়। সমস্যা তাতে না, শুদ্ধি না করে তোর বাপ সেই সম্পদ দিয়ে ওই হল বানিয়েছে, তাই বিপদ তোর পিছু ছাড়ছে না। বালু বলে, বাবা তাহলে এর থেকে বের হওয়ার উপায় কি? সাধু বালুকে কি যেন একটা দিয়ে বলে, বলি দিতে হবে, নর বলি, সেই রক্তের সঙ্গে এটা পুঁতে রাখতে হবে, তাহলে তোর সমস্যার সমাধান হবে। সাধুর থেকে এমনটা শোনার পর বালু সেই টেনশনে পড়ে যায়, কিভাবে নরবলি দিবে, কাকে দিবে। সেই রাতে আবার বুড়ো আসে শাকিরাকে দেখতে। বালু একাই ছিল। বুড়োকে দেখে বালুর মনে পড়ে এর তো কেউ নেই, কেননা একে দিয়েই মাথায় সেটাই চেপে বসে, আর সুযোগ মতো বুড়োর পিছে গিয়ে তার গামছা দিয়েই তাকে শেষ করে দেয়। পরে সিনুকে বোঝানোর জন্য বডি ভ্যানে রাখে, কিন্তু পরে সেই পাল্টে দেয়। যখন বুড়োর ফোন পায়, সে ইচ্ছে করে তার মায়ের ফোনের সঙ্গে পাল্টে মায়ের ফোনটা হলে ফেলে দেয়। ভাবির থেকে ফোন পেয়ে তো ঝামেলা মিটে যায়, কিন্তু পুলিশ মাঝখানে এসে যায়। তাকে টাকাও দিচ্ছিল, কিন্তু যখন সে আরো টাকার দাবি করে, বালু তো রাগ উঠে যায়। তখন মাথায় আসে জিতেন হুমকি দিল, এখন যদি সে কিছু করে দোষ তো তার ঘাড়েই যাবে। সুযোগ কাজে লাগায় আর প্ল্যান মতো জিতেনকেই ফাঁসিয়ে দেয়। এই হলো পুরো ঘটনা। মানে বালুই সবকিছু করেছে, কার মাঝে কি তাকে বলা যায়? মানুষ স্বার্থের জন্য এমন কিছু করতেই পারে, খুব স্বাভাবিক। যাক, নর্মালি বালু চায়ের দোকানে এসে বসে। সিনু বলে, জিতেন পুলিশকে কেন মারতে গেল? বালু বলে, ছাড় ওসব ভেবে আমাদের কি। সিনু বলে, তা না হয় বুঝলাম, কিন্তু বুড়োর বডিটা গেল কই? কেউ শত্রুতা করে যদি আমাদের হলে রেখে দেয়, তাহলে আমরা তো ফেসে যাব। বালু বলে, আরে এত ভাবছিস কেন? আমরা কিছু করিনি, তাহলে ভয় কিসের? চল টিকিট ছাপাতে হবে।
সেন কাট করে 2 দিন পর চাচার বাড়ির সামনে বাগানে নিয়ে আসে। এরা নতুন একটা গাছ দেখতে পায়, যেটা দেখে মনে হচ্ছে আজকালের মাঝেই লাগানো হয়েছে। এরা ভাবছে এটা আবার কে লাগালো, কারণ সব গাছ তো এরাই লাগায়, হয়তো চাচাই লাগিয়েছে তাই আর গায়ে লাগায় না। বাট আমরা বুঝতে পারি বুড়োর বডি হয়তো এখানেই পুঁতে রেখে বালু গাছ লাগিয়ে দিয়েছে, যাতে কখনো যদি আবার বুড়োর খোঁজ হয় বডি এখান থেকে পাওয়া যাবে আর চাচা ফেসে যাবে। স্ক্রিনের আলো নিভে দিয়ে সিন 1 বছর সামনে শুরু হয়। বালু এখন অনেকটা ভারস্থ হয়ে গেছে, বিজনেস খুব ভালো চলছে, তার দিনই ফিরেছে, শশীকে বিয়ে করেছে, সেই প্রায় 9 মাসের প্রেগনেন্ট, কই যেন যেতে বাইশাই দিয়ে চলে যায়। বালু তার বাবার মতোই সেজেছে, যেমনটা তার বাবা এই সময় খুশি ছিল সেও রয়েছে। নিজের সফলতাকে ফিল করতে করতে তার মাঝেই হারিয়ে আছে। সামন থেকে একটা ট্রাক আসে, সে লক্ষ্য করে না, সেম তার বাবার মতো ট্রাকটা এসে তাকে মেরে দিয়ে যায়। আর পাপ যে বাপ ছেলেকেও ছাড়ে না বুঝিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয়। তো মুভি থেকে যে ব্যাপারটা আমরা মাথায় রাখতে পারি সেটা হলো, আমি সবসময় বলি প্রকৃতির নিয়ম খুব ইন্টারেস্টিং, আমার খুব ভালো লাগে। এমন মজাদার নিয়ম আর কোনো কিছুতেই নেই। মনে করুন আপনি একটা অন্যায় বা চালাকি করে পার পেয়ে গেছেন, 1 বছর 2 বছর 3 বছর পার হলো, আপনি ভাবছেন কই আমার তো তেমন কিছু হলো না। বাট মাই ফ্রেন্ড, হয়েছে, সুঁয়ের মতো পেছন দিয়ে হয়েছে, আপনি টের পাননি। আর নয়তো হতে চলেছে, অপেক্ষা করুন, বাঁশটা একটু বড় হয়ে ঢুকবে, এই জন্য সময় লাগছে, বাট হবে মাস্ট। আপনার মন যেদিন বলবে শালা কি অপরাধ করেছিলাম যে আমার সঙ্গে এমনটা হচ্ছে, সেদিন বুঝবেন কিছু তো অবশ্যই করেছে, তা না হলে এমনি এমনি আপনার অবস্থা এমন হয়নি। এই জন্য ইসলামে সুন্দর করে বলা হয়েছে, আপনি সারাদিন যাই করুন, পাপ কাজ করুন বা না করুন, অন্যায় করুন বা না করুন, তওবা পড়ুন, ওপরওয়ালার কাছে ক্ষমা চান, কারণ আপনি বুঝতেই পারবেন না আপনার দ্বারা অন্যায় হয়েছে, এমন অন্যায়ও হয়ে যায়, সেখানে আপনি নজরে পড়ার মতো অন্যায় করে বেঁচে যাবেন এমন ধারণা কখনো রাখা যাবে না। আপনাদের মাঝে অনেকের সঙ্গে হয়তো এমনটা হয়েছে যে রাস্তায় 10 টাকা কুড়িয়ে পেয়েছিল, ভুল করে সে উঠিয়ে নিয়েছে, কি করবে এখনো ভাবেনি, এটা কি মেরে খাবে নাকি কোথাও দিবে নাকি ফেলে রাখবে এখনো ভাবেনি, এর মাঝে তার 500 টাকার ক্ষতি হয়ে গেছে। আমার এক বড় ভাই ফয়সাল হাসান নাম, খুব ভালো একজন মানুষ, সুন্দর করে আমায় বুঝিয়েছিল তার একটা ঘটনা। তো সে একজন টিচার, বই কোম্পানি থেকে তাকে অফার করে টাকা, যাতে তাদের বই স্টুডেন্টদের দেওয়া হয়। ভাই বলেছিল ঠিক আছে আমি ভেবে দেখি, এখনো সে টাকা নিতে রাজি হয়নি, জাস্ট ভেবে দেখতে চেয়েছে। স্কুল থেকে বের হয়ে দেখে তার বাইকের এক পাশের হ্যান্ডেলটাই ভাঙা। আমি বলছি না রিজন ওইটাই ছিল, বাট তার সঙ্গে এমনটা অনেকবার হয়েছে। সে লক্ষ্য করেছে যখনই কোনো অন্যায় প্রস্তাব তার কাছে আসে বা মনে একটু নিয়ত আসে, তখন একটা ক্ষতির ফলাফল সে পেয়ে যায়। এটা একটা ইশারা যে অন্যায় করা যাবে না বা করলে পার পাওয়া যাবে না, বাট আমরা হয়তো কখনো সেভাবে ভাবি না, তাই করে ফেলি। একটা ব্যাপার মাথায় রাখবেন, প্রতিটা অ্যাকশনের রিয়াকশন হয়। আমি সবসময় বলি, আপনি যাই করুন না কেন, আপনার অ্যাকশনের রিয়াকশনটা একটু ছোট হয়েছে, তাই আপনি বুঝতে পারছেন না। যেদিন সাগরের ঢেউয়ের মতো বিশাল আকারের রিয়াকশনটা হবে, সেদিন ছোট থেকে ছোট করা পাপ অন্যায়ের কথাও আপনার মনে পড়তে থাকবে। ব্যাস, সুযোগ তখনই নিজেকে পরিবর্তন করা, পরিবর্তন হওয়ার ইচ্ছে নিজের ভিতরে আনা। উপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। ভিডিওর কোন পয়েন্টটা আপনার সব থেকে ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে দিবেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের অ্যাপসের লিঙ্ক রয়েছে, ইনস্টল করে অ্যাপসের ভিতরে গিয়ে আপনি নতুন নতুন যে কোনো ধরনের মুভি দেখতে পাবেন। অনেকগুলো সিরিয়ালও রয়েছে, আমার ফেসবুক আইডির লিঙ্কও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। একটু ফলো মলো দিয়ে আসেন, টুকটাক ভিডিও ছাড়া হচ্ছে, স্টোরি ছাড়া হচ্ছে, যদি আপনাদের কাজে আসে। ওপরের হকারি নিয়ে সিরিয়াস হতে হবে না, ওটা জাস্ট একটা বিজনেস, আপনাকে একদম কান দিতে হবে না, ঠিক আছে? বিষয়টা বলুন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।